এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। কি ঠিক আছো? ব্যথা পেয়ে বলছো ঠিক আছি? কেন দৌড়াতে গেলে বলো? একদম কথা শুনো না তুমি। আরে আমি ঠিক আছি তো। আদ্র এবার পা ছেড়ে সানির মুখের দিকে তাকালো, গম্ভীর হয়ে বলা, বারণ করেছিলাম না দুষ্টুমি না করতে? আমার কথা অমান্য করা, তাই না? আর কখনো যদি আমার কথা না শুনো তাহলে দেখো কি করি তোমার। এখন যাও, রুমে গিয়ে রেস্ট নাও। এখন রুমে? হ্যাঁ রুমে। আমি একা একা রুমে যাব না। দেখ। তখনই পেছন থেকে একজন স্টাফ বলে ওঠে, স্যার ব্যাগগুলো কোথায় রাখবো? এখানে রাখো। ওকে স্যার। স্টাফটি কতগুলো ব্যাগ সোফার উপর রাখতে লাগলো। ডল, তুমি রুমে যাও, আমি আসছি। আমি রুষা, শামু, তোরা একটু ওর সাথে যা তো, আমি একটু পরেই আসছি। ঠিক আছে ভাইয়া, চল পিছিয়ে বনো। বলে তারা সানিকে নিয়ে সানির রুমে চলে গেল। এদিকে প্রায় 30 মিনিট হয়ে গেল, কিন্তু আদ্র আসবে বলেও আসছে না। এতে চরম বিরক্ত লাগছে সানির। একেই জোর করে রুমে পাঠিয়ে দিয়েছে, তার উপর নিজেও লেট করে আসছে। এসব ভাবতে ভাবতে দরজার সামনে থেকে আদ্রের কণ্ঠ শোনা গেল। শারমায়া এতক্ষণ সানির সাথে বকবক করছিল, আদ্রের কণ্ঠ শুনে তারাও থেমে গেল। এসে গেছিস ভাইয়া? তোর হাতে ওগুলো কি? আমি এসে গেছি, মানে তোরা এখন বের হবি। আর এখানে কি তা বলতে আমি বাধ্য নই। সো আউট। যাচ্ছি বললেই তো পারে যেতে হবে, এভাবে অপমান করার কি আছে? চল শ্যামু। চলো। চলো মানে? তুমি কোথায় যাচ্ছ? কেন? আপনিই তো বেরিয়ে যেতে বলেছেন। ও, ওদের বলেছি, তোমাকে নয়। চুপচাপ খাটে গিয়ে বসো। বসছি। রুষা আর শারমায়া চলে গেল। আদ্র 30 সেকেন্ড ওখানেই দাঁড়িয়েছিল, এরপর আবার দরজার সামনে গিয়ে বলে উঠল, লুকিয়ে লুকিয়ে কারো কথা শোনা ব্যাড ম্যানার্স। বলে ঠাস করে দরজা বন্ধ করে দিল। এদিকে এতক্ষণ দরজার আড়ালে লুকিয়ে থাকা সারাও সাইমারাও বেরিয়ে এসে পড়ল। ধরেই ফেললো। এখন চল। এখানে থেকে আর কোনো লাভ নেই। এরপর ওরা দরজার সামনে থেকে চলে গেল। এদিকে আদ্র দরজা বন্ধ করে এসে হাতে থাকা প্যাকেটগুলো সোফার উপরে রেখে সানির পাশে এসে বসল। সানি তার সেই চমৎকার হাসি দিয়ে বলল, কিছু বলবেন? কিন্তু আদ্রের দিক থেকে কোনো শব্দ এলো না। সে তো তার প্রিয়তমার হাসি দেখতে ব্যস্ত। সানি আবার বলে উঠল, আমার মুখে কি কিছু আছে এভাবে তাকিয়ে আছেন যে? আদ্র ঘোরের মধ্যেই বলে উঠল, আছে তো। এই মুখে আছে একরাশ মুগ্ধতা আর মন জুড়িয়ে দেওয়ার মতো মায়া। কি বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন তো। আদ্র ঘর থেকে বেরোতে নিজের কথায় নিজে অবাক হলো, নিজেকেই মনে মনে গালি দিতে লাগলো। আদ্র কি বলছিস সব? ও এখন এইসবের জন্য প্রস্তুত নয়। তোকে ওয়েট করতেই হবে তোর দলের জন্য। কি হলো, কিছু বলছেন না কেন? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ বলছি তো কথা। কি বলছিলে জানি তুমি? আমি আবার কি বললাম? যা বলার আপনিই তো বললেন। আচ্ছা বাদ দাও ওসব, এখন বলো শরীর কেমন আছে? ভালোই। ওকে, তুমি বসো, আমি আসছি। বলে আদ্র উঠে সোফার ব্যাগগুলো এনে খাটের এক কোণে রাখলো। একটা প্যাকেট খুলে কতগুলো স্ট্রবেরি ফ্লেভারের চকলেট সানির দিকে এগিয়ে দিল। সানি খুশিতে গদগদ করে বলে উঠল, ওয়াও, এত চকলেট! অনলি ফর ইউ। সরি ডল, আইসক্রিম আনিনি। আসলে তুমি অসুস্থ তো, তাই তুমি সুস্থ হয়ে নাও, তারপর আমি তোমার জন্য আইসক্রিমও নিয়ে আসবো। ওকে, আমি এতে খুশি। এখন আর আইসক্রিম লাগবেই না। আপনি কত কত ভালো। সানি খুশির চোটে আদ্রকে জড়িয়ে ধরে আদ্রের ডান গালে একটা কিস করে দিল। আদ্র যেন এতেই জমে গেল। সানি নিজের মতোই চকলেট খুলতে যাবে, তখনই আদ্র সানির হাত ধরে বলে উঠল, এই এখন না। এখন না মানে? আগে ডিনার, তারপর যত ইচ্ছে চকলেট খেও। এখন চলো, ডিনার করে নেবে। অনলি একটা খাই? নো, ডিনার করার পরে। এখন চলো। বলে আদ্র সানির হাত ধরে নিয়ে গেল নিচে ডিনার করতে। এরই মধ্যে বাড়ির সবাই ফিরে এলো, তাই সবাই মিলে ডিনার করে নিল। ডিনার শেষে আদ্র আবার সানিকে নিয়ে রুমে এসে বলল, ডল, ওই প্যাকেটগুলোতে কিছু ড্রেস আছে তোমার, দেখো পছন্দ হয় কিনা। ঠিক আছে?
এখানে তো অনেকগুলা প্যাকেট। সবগুলোর মধ্যেই আছে। আর শোনো, কাল রাতে বেরোনোর সময় ওইখানে একটা পিঙ্ক কালার ড্রেস আছে, ওইটা পরবে, ওকে? মনে থাকে যেন। আচ্ছা। তো এখন যত খুশি চকোলেট খাও। আর হ্যাঁ, রাত হয়েছে, রুমের বাইরে যাওয়ার দরকার নেই। খাওয়া হয়ে গেলে ঘুমিয়ে পড়ো, বেশি রাত একদম করবে না, ওকে? ওকে। আচ্ছা, বাই। বলে দরজা অব্দি গিয়ে আদ্র আবার ফিরে এলো সানির সামনে। কিছু বলবেন? আদ্র কিছু না বলে সানিকে নিজের সাথে জড়িয়ে নিল। কিছুক্ষণ ওভাবেই ধরে দাঁড়িয়ে ছিল। এরপর আলতো করে সানির চুলের উপর একটা চুমু দিয়ে সানিকে ছেড়ে দাঁড়ালো। ঠিক এখন যেমন আদর করছি, কথা না শুনলে এর থেকেও 3 গুণ বেশি শাস্তি দেব, কথাটা মনে রেখো। গুড নাইট, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। বলে আদ্র চলে গেল। আর সানি তার মনের আনন্দে চকলেট খেতে লাগলো। পরের দিন রোজকারের মতোই আদ্র ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল। আর বাকি সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সানি তো সারা দিন রুষা আর শারমায়ের সাথে দুষ্টুমি করেই কাটিয়ে দেয়। সন্ধ্যায় শারমায়া আর রুষা সানিকে আদ্রের দেওয়া পিঙ্ক ড্রেসটা পরিয়ে হালকা করে সাজিয়ে দেয়। সানিও খুশি মনে শারমায়া আর রুষার সাথে রেডি হয়ে নেয়। কিছুক্ষণ পরেই সায়নাম আর ঋষভ সহ তারা 5 জন বেরিয়ে পড়ে আদ্রের শোয়ের উদ্দেশ্যে। প্রায় 30 মিনিটের পথ শেষে সানিদের গাড়ি এসে থামে একটা বিশাল অডিটোরিয়ামের সামনে। সানি শারমায়ের হাত শক্ত করে ধরে আছে। তা দেখে শারমায়া বলল, বনু, ভয় পাচ্ছিস? সানি হ্যাঁ বোধক মাথা নাড়ে। সারা মুচকি হেসে বলল, আরে বোকা, ভয় পাচ্ছিস কেন? কিছু হবে না। উনি কোথায়? উনিটাকে? কে আবার? ওই পচা আদ্রিয়ান জুনাই। এইটুকু বলতে ঋষভ সানির মুখে হাত চেপে ধরে বলল, আরে আস্তে আস্তে, কেউ শুনলে রক্ষা থাকবে না। কেন? কি হবে? কেউ এইটুকু বলতে পাশ থেকে একটা ছেলে সানির দিকে অগ্নি দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, এই মেয়ে, তুমি আদ্রিয়ান স্যারকে পচা বলছো? জানো উনি কত ভালো সিঙ্গার? কোন সাহসে তুমি ওনাকে পচা বললে বলো? সানি ছেলেটার কথার আগামাথা কিছুই বুঝতে পারল না, তাই বলে উঠল, তো কি হয়েছে? ওনাকে পচা বললে? আমি তো ওনাকে এই নামেই ডাকি। কি, তোমার সাহস তো কম না? দ্য গ্রেট আদ্রিয়ানকে তুমি পচা বলো? দাঁড়াও, দেখাচ্ছি। এই, কে কোথায় আছো? দেখে যাও, এই মেয়ে আদ্রিয়ানের সাথে এসেই আদ্রিয়ানকে পচা বলছে। ছেলেটির কথায় অনেকেই সানিকে ঘিরে তোলো। সানি পড়লো মহা মুশকিলে। ও বুঝতেই পারলো না এরা এমন করছে কেন। অবস্থা বেগতিক দেখে সাইমন আদ্রিয়ানকে কল দিল। হ্যালো। হ্যাঁ বল, পৌঁছেছিস তোরা? আমার দল এসেছে। রাখ তোর ওসব কথা, এদিকে কেলেঙ্কারি হয়ে গেছে। মানে কি হয়েছে, খুলে বল। আরে সানি সবার সামনে তোর নিকনেম পাস বলে ফেলছে, তাই তোর ফ্রেন্ডরা ওকে ঘিরে ধরছে। আমরা সামলাইতে পারতেছি না, কি করব বল। সাইমনের কথা শুনে আদ্র হাসবে না কাঁদবে তাই ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ চুপ করে থেকে সাইমনকে বল, আমি আসছি বলে কল কেটে দিল। এদিকে সানিকে লোকজনরা নানা রকম কথা বলতে লাগলো। সানির এবার ভয় করতে শুরু করলো। কিছুক্ষণ পরে এই ভিড়ের মাঝে আদ্র মুখে মাস্ক, চোখে ব্ল্যাক গ্লাস আর মাথায় ক্যাপ দিয়ে আসলো, যাতে কেউ তাকে চিনতে না পারে। আদ্রকে অন্য কেউ চিনতে না পারলেও সাইমন, ঋষভ, শারমা আর রুষা আর সানি ঠিকই চিনতে পারল। আদ্রর এই রূপ তাদের কাছে নতুন নয়। সানির পাশে গিয়ে আদ্র জোরে বলল, এক্সকিউজ মি গাইস, প্লিজ কিপ কোয়াইট, প্লিজ লিসেন টু মি। আদ্রের কথা শুনে ভিড়ের মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠল, এই কে আপনি? এই মেয়ের হয়ে সাফাই দিচ্ছেন কেন? আপনি জানেন এই মেয়ে দ্য গ্রেট আদ্রিয়ানকে পচা বলেছে? সানি আদ্রের হাত শক্ত করে ধরে বলল, এই তো আপনি। এই ওরা আমার সাথে এমন করছে কেন? আমি কি এমন বলেছি? আমি কি এমন বলেছি বলুন? আমি তো আপনাকে এমনি সব বলি। কই আপনি তো তখন কিছু বলেন না? তাহলে ওরা এমন করছে কেন? ডল, তুমি ভয় পেও না, আমি দেখছি, দাঁড়াও। আরে কি দেখবেন আপনি? এই মেয়েকে ছাড়বো না আমরা। ওর সাহস দেখেছো তোমরা? আদ্র আর কোনো উপায় না পেয়ে সানির হাত শক্ত করে ধরে আশেপাশে থাকা গার্ডসদের চোখে ইশারা করতে গার্ডসগুলো লোকজনকে সরাতে শুরু করলো। আদ্রের থেকে কিছুটা পিছনে যেতে আদ্র নিজের গ্লাস আর মাস্কটা খুলে ফেল। সবাই তাকে দেখে হাঁ হয়ে রইল। এটাই ভাবছে সবাই যে আদ্রিয়ান তাদের মাঝে এসে এতক্ষণ ধরে আছে। আদ্র বলে উঠল, ও আমাকে যেই নামেই ডাকুক না কেন, কেউ ওকে কিচ্ছু বলবে না প্লিজ।
আমি ওকে এই অধিকার দিয়েছি। আদ্র এবার সানির দিকে তাকিয়ে বলল। চলো ডল। বলেই আদ্র সানির হাত ধরে আবার স্টেজের কাছে এগোতে লাগলো। হাজার হাজার মানুষের ভিড় ঠেলে আর তার গার্ডস দুপাশে লোকজনের পিছিয়ে নামিয়ে মাঝখানে রাস্তা করে দিল যাতে আদ্র সহজেই যেতে পারে। আদ্র সানিকে নিয়ে ব্যাক স্টেজে চলে আসলো। ওখানে কেউ নেই, কিছু গার্ডস ছিল কিন্তু তারাও আদ্র ইশারা করতে বেরিয়ে গেল। আদ্র সানিকে নিয়ে একটা সোফায় বসালো। সানি এখনো কেমন যেন চুপচাপ আছে। তা দেখে আদ্র পানির বোতলের ছিপি খুলে সানির সামনে নিয়ে পড়ল। সানিও কিছু না বলে আদ্রের হাতে পানি খেয়ে নিল। এটা ওর এখন দরকারও ছিল। তারপর আদ্র বোতল রেখে নিজের দুহাত সানির দু গালে আলতো করে ধরল। সানির মুখটা একটু উপরে তুলে হাসি মুখে বলল, ভয় পেয়েছো? সানি চোখ। কথা বলবে না? ভয় করছে এখনো? আরে বোকা, আমি আছি তো। আমার এখানে আসাটাই উচিত হয়নি। আমি যেখানেই যাই সেখানেই প্রবলেম হয়। সব আমার জন্য হয়েছে। একদম বাজে কথা বলবে না। তোমার জন্য কিচ্ছু হয়নি। যা হয়েছে তা একটা সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং, আর কিছুই না। আমি আপনাকে পচা বলেছি, তাই তো ওরা আমাকে ওভাবে বকছিল। ওরা বুঝতে ভুল করেছে ডল। তুমি যা ভেবে বলেছো তা ওরা বুঝতে পারেনি। এখন ছাড়ো তো সব, একটু হাসো তো দেখি। দেখো, এই সাজের সাথে আমার ডলকে কখনোই মন খারাপ মানায় না, একদম বাজে লাগে। একটু হাসো না প্লিজ। সানি হালকা মুচকি হাসল। এই তো, দ্যাটস লাইক মাই ডল। এখন চলো, এখানে একা থাকা যাবে না তোমার। কিছুক্ষণ পরে আমিও স্টেজে চলে যাব, তো তোমাকে ওদের কাছে দিয়ে আসি। আপনার যাওয়া লাগবে না। এখন গেলে সবাই আবার ঘিরে ধরবে। মানে কি? আমি তোমাকে একা ছাড়বো না, চলো তো। আরে একা ছাড়তে কে বলেছে? আপু আর ভাইয়াদের ফোন করে এখানে আসতে বলুন না, আমাকে ওরাই নিয়ে যাবে। গুড আইডিয়া। বাহ, আমার ডল তো দেখছি বুদ্ধিমান হয়ে গেছে। আচ্ছা, আমি মোটেও বুদ্ধিমান না, তাহলে কি? আমি বুদ্ধিমতী। ও আচ্ছা, ওয়েট, আমি ঋষভকে কল করছি। ঋষভকে কল করতে কিছুক্ষণ পর সাইমন আর ঋষভ এসে সানিকে নিয়ে গেল রুষা আর শর্মাদের কাছে। তারা স্টেজের ঠিক সামনের থেকে দুটো সিট পেছনে জায়গা পেয়েছে। হাজার হাজার মানুষের ভিড়ে এইটাই পেয়েছে, তাই অনেক তারা পাঁচজনই একসাথে বসলো। কিছুক্ষণ পরেই সামনে থাকা স্টেজে একজন লোক অ্যাঙ্কর হিসেবে বলতে লাগলো, লেডিস এন্ড জেন্টলম্যান, এতক্ষণ আপনারা যার অপেক্ষা করছেন সে ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। তো আপনাদের অপেক্ষার অবসান করতে চলেছে এক্ষুনি। তো প্লিজ ওয়েলকাম দ্য সুপারস্টার আদ্রিয়ান জুনাইদ আদ্র। কথা শেষ না হতে অডিয়েন্সরা হু হা করে চিল্লাতে শুরু করলো এবং সবাই হাততালি দিতে লাগলো। আর তখনই আদ্র গিটার হাতে নিয়ে স্টেজের উপর উঠলো। ব্যাক স্টেজ থেকে সে উঠতে দুদিক থেকে ধোয়া দেওয়া হলো। স্টেজের সমস্ত লাইটের ফোকাস এখন শুধু আদ্রের উপর। আদ্র প্রথমে নিজের ডান হাত নাড়িয়ে সবাইকে হাই জানালো। এতেই যেন সবার জান যায় অবস্থা। সবার মধ্যে টান টান উত্তেজনা। আদ্রের গান শুনবে বলে আদ্র মাইক্রোফোন হাতে নিয়ে বলে উঠল, হোয়াটসঅ্যাপ গাইস। অডিয়েন্সের মধ্য থেকে অনেকেই বলে উঠল, ভালো, আজ আপনাদের জন্য ডাবল সং আছে ফ্রম মি। সবাই যেন খুশিতে আত্মহারা। এই কথা শুনে সবাই জোরে চিল্লিয়ে উঠল, ইয়ে সব। তবে আজ আমি একা নই। আজ আপনাদের মধ্যে উপস্থিত হতে চলেছে মাই বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে আমার পাশে আছে যে, যার জন্য আমি এসেছি এই পর্যায় পর্যন্ত। তার নাম বিহান শিকদার। সো গাইস, আপনারা কি আজ এই নতুন সিঙ্গারের কণ্ঠে গান শুনতে রাজি? সবাই মিলে বলল, রাজি। ওকে, থ্যাঙ্কস ফর কোঅপারেট। তখনই অডিয়েন্স থেকে একটা মেয়ে মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, মিস্টার আদ্রিয়ান, ইয়েস, আই হ্যাভ এ কোশ্চেন। হ্যাঁ প্লিজ টেল। স্যার, আজ আপনাকে অন্যরকম লাগছে। এনিথিং স্পেশাল? আদ্র কিছুক্ষণ চুপ থেকে মুচকে হাসলো, তারপর মাথা তুলে আবার বলে উঠল, ইয়া, আজ আমার লাইফে একটা নয় দুটো স্পেশাল। সেগুলো হলো, এক, আজ আমার সেই বেস্ট ফ্রেন্ড বিহানের 25তম জন্মদিন, আর 2। এইটুকু বলে আদ্র অডিয়েন্স সিটে সানিকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ চোখ বোলানোর পরে খুঁজে পেয়ে সানির দিকে তাকিয়ে এক তৃপ্তি হাসি দিল। আজের কথা না বলায় মেয়েটি আবার বলে উঠল, এবার
আর 2 কি স্যার? আদ্র সরাসরি মেয়েটির দিকে তাকিয়ে বলে উঠল। আজ আমি এত খুশি কারণ আমি আমার লাইফ পার্টনার খুঁজে পেয়েছি। এই কথা বলতে অডিয়েন্স সবাই আউ করে চিলেও। ওয়াও স্যার, কে সেই লাকি গার্ল যে আপনার লাইফ পার্টনার হওয়ার সুযোগ পেয়েছে? সত্যি বলতে সে এখনো এই সুযোগটা খুঁজেইনি, তবে হ্যাঁ, আমি সেই লাকি ম্যান যে তাকে ভালোবাসার সুযোগ পেয়েছে। সে আমার সাধারণের মাঝেও অসাধারণ। আর হ্যাঁ, এখন আমি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে পারছি না, কারণ এখনও সে নিজেই হয়তো এই বিষয়ে জানে না। আমি চাই ও এইভাবে না, আমার মতো ফিল করে আমার মনের কথা জানুক। এখন ও আপনাদের মাঝেই আছে, একটা সুযোগ না হয় আপনাদেরই দেই, পারলে খুঁজে নিন তাকে। আর আজ আমার প্রথম গানটা আমি তাকেই ডেডিকেট করে গাইব। ওকে, ক্যান আই স্টার্ট? ইয়াহু! আদ্র এবার টুকটাক গিটার বাজে গাইতে শুরু করলো। এইটুকু গেয়ে আদ্র সানির দিকে তাকায়, মুচকি হাসি দিয়ে গেয়ে উঠল। গান শেষ করে আদ্র বলে উঠল, আর ইউ গাইজ রেডি ফর নেক্সট সং? সবাই ইয়ে বললো। মুচকি এসে আদ্র আবার গিটার বাজাতে লাগলো। तू जो रूठा तो कौन हंसेगा, तू जो छूटा तो कौन रहेगा, तू चुप है तो ये डर लगता है, अपना मुझको अब कौन कहेगा। তখনই স্টেজের পেছন থেকে বিহান গিটার হাতে নিয়ে স্টাইলিশ ভাবে আস্তে আস্তে গেয়ে উঠল। तू ही वजह तेरे बिना बेवजह बेकार हूँ मैं, तेरा यार हूँ मैं, तेरा यार हूँ मैं। এভাবেই দুজনে মিলে পুরো গানটা শেষ করলাম। গান শেষে সবাই হাততালি দিয়ে আদ্র আর বিহানকে ধন্যবাদ জানালো, আর বিহানকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করতে লাগলো। বিহান প্রথমে বলতে না চাইলেও আদ্র তাকে চোখের ইশারা দিয়ে আশ্বস্ত করে। তখনই বিহান স্ট্যান্ড থেকে মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শুরু করে। আই লাভ ইউ ইয়ার। প্রথমে বিহানের মুখে এই কথা শুনে সবাই অবাক হলো। বিহান আবার বলতে শুরু করলাম, ইয়া আই লাভ ইউ সো মাচ। তুই যে আমার জন্য এতটা করবি তা আমি জীবনও ভাবিনি। গাইজ, এই যে আজ আমি এই দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র আদ্রের জন্যেই। আমি সত্যি ওর কাছে সারাটা জীবন ঋণী হয়ে থাকবো। কি বলছিস এসব? থাক না এসব এখন। না ইয়ার, আজ আমায় বলতে দে। সো গাইজ, আমার আর আদ্রের বন্ধুত্ব আজকালকে নয়, গত 14 বছর ধরে আমি ওকে আমার বন্ধু হিসাবে পেয়েছি। তো আমি এখন আমার কথা বলার বাসেই হারিয়ে ফেলেছি। তো অবশেষে একটা কথা বলতে চাই। ভাই, তুই আমার কলিজার ভাই। তুই না থাকলে এতদিনে আমি মরে যেতাম। আই লাভ ইউ দোস্ত, মোর অ্যান্ড মোর। থ্যাংকস অল। বলা শেষ করে বিহান চোখের কোণে সেই আনন্দের পানিটুকু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। এরপর আজও বলে উঠল, সো গাইজ, আজ আর নয়, আমাদেরকে যেতে হবে। দেখা হচ্ছে আবারও। বাই এভরিওয়ান। বলে আজও বিহানের হাত ধরে স্টেজ থেকে নেমে দাঁড়ালো, আর দর্শকরা করতালিতে দিয়ে তাদের শুভেচ্ছা জানালো। নিচে নামতে আদ্রের গার্ডসরা দুদিকে সরে মাঝখানে হাঁটার জায়গা করে দিল, আর আদ্র সেইখান দিয়ে আস্তে আস্তে বাইরে এসে গাড়িতে গিয়ে বসলো। তারপর ঋষভকে কল দিল। হ্যাঁ ভাই বল। কোথায় তোরা? আর সানি কোথায়? ওর কোনো প্রবলেম হয়নি তো? আরে সানি ঠিক আছে, আর আমরা অডিটোরিয়াম থেকে বের হচ্ছি। ও আচ্ছা, আমি গাড়িতেই আছি, তাড়াতাড়ি আয়। আর সানিকে দেখে রাখবি। বলে কল কেটে দিল। পাশে বিহান বলে উঠল, তুই আমাকে ওভাবে টাইম নালি কেন? আমি কি কচি বাচ্চা নাকি? তুই এখন সেলিব্রিটি। এখন শুধু ওখানে একবার যা, তোর অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ হুড়মুড়িয়ে পড়বে। ওইটা তো তোর সাথে হয়। আজ থেকে তোর সাথেও হবে, তাই যেখানে সেখানে থেকে এভাবেই বের হতে হবে। তো তুই আমাকে এখানে আনলি কেন? ওই গাড়িতে চল। আমার বাড়ির লোকেরা আসছিল, ওদের জন্য ওয়েট করছি। বস। কি রুষা এসেছে? তুই আমাকে জানালিও না। শুধু রুষা নয়, বাকি সবাইও এসেছে। ওকে, আসলে আমি তো সেটাই বলছিলাম। এদের কথার মাঝে সাইমনরা চলে এলো। আরে বিহান ভাইয়া যে, তুমি তো আজকে ফাটিয়ে দিয়েছো।
কি বলিস রুষা? সে হয়েছে দেখ। তোমরা এলে আমাকে বলনি যে? আমাদের বলছিস নাকি রুষাকে? রুষাকে কেন বলবো, সবাইকে বলছি। হইছে, এখন চল। ডল, তোমার কোনো প্রবলেম হয়নি তো? না, এখন বাড়ি চলুন। এখন বাড়িতে নয়। তাহলে কোথায় যাব? ডিনার করতে, রেডিসন রেস্টুরেন্টে। কি যাবি না তোরা? ইয়েস, বাহ, অনেক দিন একসাথে বাইরে ডিনার করা হয়নি। চলো চলো। ঠিক আছে বিহান, এই গাড়িতে সবাই একসাথে যেতে পারবো না। তুই বরং রুষাকে নিয়ে আমার গাড়িতে আয়, আমি ওদের সাথে যাচ্ছি। ওকে রুষা বেবি চলো। শর্মা আস্তে করে রুষার কাঁধে ধাক্কা দিয়ে বলা, যাও রুষা বেবি, তোমার বেবি তোমাকে ডাকছে। বলে রুষা বিহানের সাথে আদ্রর গাড়িতে বসলা। ভাই আজকে আমি ড্রাইভ করব। বাহ, চাঁদ আজকে কোন আকাশে উঠেছে ভাই। তুই করবি ড্রাইভিং? সেগুলো করতেই পারিস, তবে আমি আজ পেছনের সিটে। তাহলে উঠে পড়ো। এই আয়ন্তী কই রে? ও তো জিজুর সাথে এসেছে, আর বলেছে জিজুই নাকি বাড়ি পৌঁছে দেবে। ওকে, উঠে বসো। এরপর ঋষভ সাইমনরা পাশের সিটে উঠে বসলো। শর্মায়াও পেছনের সিটে জানালার পাশে বসলো। এদিকে আদ্র বলছে ও নাকি জানালার পাশে ছাড়া বসবে না, তাই সানি বসলো আদ্র শর্মায়ের মাঝখানে। আদ্র খেয়াল করলো সানি কেমন যেন খারাপ করে আছে মন, তাই আদ্র সানির দিকে ঝুঁকে বলা, আর ইউ ওকে ডল? ঠিক আছে আমি। দেখি এদিকে ফিরো তো, আমার দিকে তাকাও। আদ্র সানির মুখটা দু হাতে আগলে নিয়ে নিজের দিকে ঘোরালো। কি হয়েছে বলো আমায়? কেউ কিছু বলেছে তোমাকে? কি হলো বলো প্লিজ। কেউ কিছু বলেনি তো, আমার ঘুম পাচ্ছে খুব, তাই। ঘুমাবে তুমি? আচ্ছা আমরা এক্ষুনি নেমে যাব, ডিনার করে গাড়িতেই ঘুমিও, কিন্তু এখন ঘুমিও না প্লিজ, ওকে? আচ্ছা। আদ্র মুছিয়ে এসে সানিকে ছেড়ে দিল। আদ্রের কাণ্ড দেখে সাইমন, ঋষভ আর শর্মায় মিটিমিটি হাসছে। কিছুক্ষণ পরেই তারা রেস্টুরেন্টে পৌঁছে গেল। সবাই ডিনার করে আবার গাড়িতে যে যার যার আগের জায়গায় উঠে বসলো। আদ্র খেয়াল করলো সানি সিটে হেলান দিয়ে আছে চোখ বন্ধ করে, কিন্তু গাড়ির ঝাঁকুনির কারণে কিছুক্ষণ পরপরই নড়ে উঠছে সে, যাতে করে সানি ঠিকমতো ঘুমাতেও পারছে না। তা দেখে আদ্র সানিকে নিজের আরেকটু কাছে টেনে এনে সানির মাথাটা পেছন দিকে নিজের হাত দিয়ে সানিকে আগলে ধরল। সানির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলল, না এবার ঘুমাও তুমি, আর নড়বে না। সানি আদ্রের দিকে তাকিয়ে একটা হাসি দিল, তারপর আবার নিচের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা চালাতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সানির চোখে ঘুম নেমেও এলো। তা দেখে আদ্র আলতো করে সানির মাথায় একটা কিস করলো। তা দেখে শর্মা বলে উঠল, ইয়ার ভাই, আমরা বোধহয় লাভ বার্সদের বিরক্ত করছি, আমাদের এদের একা ছেড়ে দেওয়া উচিত। শামু, থাপ্পড় চিনিস? সত্যি ইয়ার, তুই আবার এই পিচ্চিকে ভালোবেসে ফেললি না তো? কি স্টোরি, প্রথমে ঝগড়া তারপরে লাভ। মোট কথা আমার ভাইয়ের সিনেমার নাম হবে ঘৃণা থেকে ভালোবাসা, অথবা পিচ্চি ডলের প্রেমের সুপারহিট গায়ক। কেমন হবে নামটা? খুবই বাজে। এই তোরা যদি ডলকে এই বিষয়ে কিছু বলতে চাস তাহলে ভালো হবে না। ওকে যা বলার আমি বলবো। আর হ্যাঁ, আমাদের গল্প হবে ভিন্ন ধরনের। ঘৃণা থেকে আমাদের ভালোবাসাটা শুরু হলেও আমি আমাদের গল্পে ওই ঘৃণাটাকে স্মৃতি ছাড়া আর কিছুই ভাববো না। ওটা আমাদের স্টোরির প্রথম ধাপ, তাই আমাদের গল্পের নামে কোনো দোষ বা গুণ কিছুই থাকবে না। ঘরের মধ্য থেকে সানির দিকে তাকিয়ে কথাগুলো বলো আজরা। তাহলে ভালো, তোমাদের গল্পের নামটা কি দেওয়া যায়? আদ্রের সম্মোহিনী। আও হাউ সুইট। কিন্তু ভাই বুঝলাম আদ্রাতা তুই, কিন্তু সম্মোহিনী মানে কি? ওই দিন ডলের মুখে সম্মোহিনী নামটা শোনার পর আমার কেমন যেন লাগতে থাকলো। ওই নামটা যেন আমার কানে বারবার প্রতিফলিত হতে লাগলো। তখন আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই শেষমেশ কানে হেডফোন দিয়েই বসেছিলাম। এই সম্মানহীনীটা আবার কে? আর তোর আর সানির গল্পে সম্মানহীনী কথা থেকে এলো? আরে গাধা, সানির আসল নাম সম্মোহিনী। হোয়াট? আগে তো জানতাম না, বাট নামটা কিন্তু সেই। এমনিতে তো সবাই সানি লিওনি বলে। ঋষভের কথা শুনে আদ্রের মাথা গরম হয়ে গেল। ঋষভের দিকে চোখ গরম করে বলল, আমার সম্মোহিনীকে নিয়ে একটাও বাজে কমেন্ট করবি না, না হলে আমি গুলি করে মারবো সবাইকে। মনে রাখবি, ওর নাম সানি, সানি লিওন নয়, আন্ডারস্ট্যান্ড? ওয়ে কি রিয়েলি? আমি তো মজা করছিলাম।
আচ্ছা, আমরা ওকে সম্মোহিনী বলেই ডাকবো। একদম না, এই নামটা শুধু আমার ডাকার জন্য। এই নামে ওকে শুধু আমি ডাকবো, আর কেউ নয়। এটা আমার সম্মোহিনী, শুধুমাত্র এই আদ্রের সম্মোহিনী, আর কারণ না। আমি নিজেই ওকে এই নামে ডাকি না, কারণ আমার দেখা দেখি যাতে ওকে কেউ এই নামে ডাকতে না পারে। ওকে, আমরা ওকে পিচ্ছি প্লাস বোন বলে ডাকবো। এবার এপি দেখ, এবার কিন্তু ওকে বোন বানিয়ে নিলাম। তোদের বিয়ের পর না হয় ভাবিই ডাকবো, হয়েছে? এখন তাড়াতাড়ি চালা, ডলের ঘুম ভেঙে যাবে। বাড়ি পৌঁছাতে আদ্র সানিকে কোলে তুলে রুমে দিয়ে এলাম। পরদিন আদ্র রেডি হয়ে সোফায় বসে আছে। কিছু ডল, তোমার হলো? বেরোবে তো নাকি? এবার কিন্তু লেট হয়ে যাবে। এই তো আসছে। কিছুক্ষণ পর সানি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। পরনে স্কুল ড্রেস, চুলে দুই পাশে বেনি করা, কাঁধে স্কুল ব্যাগ, দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগছে। আদ্র সানিকে দেখে মুচকি হাসলাম, তারপর উঠে দাঁড়িয়ে বললাম, একদম পিচ্ছি লাগছে। আমার মেয়েটাকে ঠিক মতো পৌঁছে দিস। আদ্র, তুই কি আবার ওকে নিয়ে আসবি? হ্যাঁ কাকিয়া। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস তোরা। মামনি, আমার কাছে আয় একটু। সানি মুখে হাসি নিয়ে আরিফাকে জড়িয়ে ধরল। সাবধানে যাস মামনি, স্কুল ছুটি হলে যদি আদ্র যেতে দেরি হয় তাহলে একা একা আবার হাঁটা ধরিস না যেন। আচ্ছা আন্টি। বলি, এখানে তো আরেকটা আন্টিও আছে নাকি? সানি এবার আরিফাকে ছেড়ে আয়েশাকে জড়িয়ে ধরতে ধরতে বলল, তুমি আন্টি কেন হবে? তুমি তো আমার কাকিয়া, তাই না? হ্যাঁ রে বাবা, আমি তো তোর কাকিয়া। সাবধানে থাকবি কেমন? আচ্ছা কাকিয়া। ডল, যাবে তো এবার? লেট হচ্ছে কিন্তু। আসছি তো, এমন করেন কেন? জামা, না হলে দেরি হয়ে যাবে ক্লাসে। সবার থেকে বিদায় নিয়ে আদ্র সানিকে নিয়ে বেরিয়ে গেল। আদ্র নিজে ড্রাইভ করে সানির স্কুলের সামনে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে আদ্র সানির কাছে গিয়ে সানিকে নামালো। দরজা বন্ধ করার সময় আদ্রর চোখ গেল স্কুলের গেটে দাঁড়িয়ে থাকা একটা ছেলের উপর। কেমন যেন সানির দিকেই তাকিয়ে আছে। আদ্র দরজা বন্ধ করতে সানি চিৎকার দিয়ে বলে উঠল, জানু। সানির দিকে তাকাতেই দেখলো সানি সেই ছেলেটার দিকেই তাকিয়ে আছে, যেন কত জন্ম পর দেখছে একে অপরকে। সানি দৌড়ে যেতে আদ্র সানির হাত ধরে আটকায়, কিন্তু সানি হাত ছাড়িয়ে ছুটে পালিয়ে গেল গেটের দিকে। আদ্র যেন বাকরুদ্ধ হয়ে গেছে। সে দেখলো ছেলেটাও সানির কাছে দু হাত প্রসারিত করে এগিয়ে আসছে। আদ্র বুঝতেই পারছে এরা এখন একে অপরকে জড়িয়ে ধরতে যাচ্ছে। মুহূর্তের জন্য আদ্রের মাথায় একটাই কথা ঘুরতে লাগলো, তবে কি আমি আমার সম্মোহিনীকে হারিয়ে ফেলবো?